এখন যেটা শুরু করব সেটা মধ্যপ্রদেশের মেরঠ শহরের রামরাজ নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনাটা ঘটেছিল 25 ফেব্রুয়ারি 2026 সাল। প্রদীপ নামের একটা 30 বছর বয়সী যুবক সুনীল গাবা নামের আরও একজন 28 বছর বয়সী যুবককে 9 দিন ধরে ছায়ার মতো ফলো করছিল। তারপর তাকে বাজারের মধ্যে 3টে গুলি চালিয়েছিল। গুলি চালিয়ে সেই বন্দুকটা নিজের মাথায় একটা লাগিয়েছিল, আরও একটা অন্য হাতে বন্দুক আশেপাশের লোকজনের দিকে উদ্দেশ্য করে বলেছিল, যদি কেউ আমাকে ধরতে আসো তাহলে আমি তোমাদেরকে গুলি করব, নিজেকেও গুলি করব। লোকজন দেখে ভয় পেয়ে গেছিল, তাকে রাস্তা ছেড়ে দিয়েছিল। সে বাইকে করে ওই মার্কেটে এসেছিল, বাইকে করেই আবার চলে গেছিল। সে চলে যাওয়ার পরে লোকজন এগিয়ে আসে যাকে মেরে ফেলেছিল তার দিকে। তাকে দেখে বোঝা যায় সে আর বেঁচে নেই। পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসেছিল, এসে বডিটাকে নিয়ে গেছিল। এবার পুলিশ তাকে খুঁজছিল যে এই ঘটনা ঘটিয়ে চলে গেছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো চেক করার চেষ্টা করা হচ্ছিল। ইতিমধ্যেই এই ঘটনা ঘটিয়ে যাওয়ার পথে বাইকে করে ওই যুবক একটা ভিডিও তৈরি করে। সেই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সারা দেশে। সেই ভিডিওটাতে সে বাইক চালাতে চালাতে কথা বলছিল। সে বলছিল, আমার ভিডিওটা আমার ভাই তোমরা যারা তারা ভাইরাল করে দাও। আমি চাই এই ভিডিওটা সব মেয়েরা দেখুক, সবাই দেখুক। আমার স্ত্রী যার সাথে পালিয়ে গেছিল আমাকে ছেড়ে, আমি তাকে মেরে ফেলেছি। এবার আমি আমার স্ত্রীকে মেরে ফেলবো, আমি সেখানে যাচ্ছি। সে নিজের শার্টটা তুলে নিজের প্যান্টে গোজা 3খানা পিস্তলও দেখিয়েছিল। সে এটাও বলেছিল যে সে 3টে পিস্তল এই জন্য কিনেছে এই পর্যন্ত যে যদি একটা পিস্তলে কাজ না হয় তাহলে সে দ্বিতীয়টাতে না হলে সে তৃতীয়টা ব্যবহার করবে। সে কিন্তু সুনীলকে যখন মেরেছিল তখন একটার পর একটা প্রত্যেকটা রিভলভার বের করেছিল, ইউজ করেছিল। যাই হোক, সে যাকে মেরে ফেলেছিল তার কোমরে, অন্যটা তার বুকে, আর একটা তার হাতে গুলি করেছিল। সে নিজের ভিডিওতে এটাও বলেছিল যে সে কিচ্ছু ভয় পায় না, কাউকে ভয় পায় না। সে মাথায় কাফন বেঁধে বেরিয়েছে। কাফন মানে মৃতদেহকে যে সাদা রঙের কাপড়টা দিয়ে ঢেকে দেওয়া হয়, সেটাই কাফন, আমরা সবাই জানি। তো সে একটা 2.5 মিটারের কাফন কিনে নিজের গলায় জড়িয়ে এই ঘটনা ঘটিয়েছিল। আর এই ঘটনা ঘটাবার পরে ভিডিওটা তৈরি করেছিল। সে বলেছিল, আমার কাছে হারাবার আর কিচ্ছু নেই, আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা আমি করে ফেলেছি। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছিল। আমার স্ত্রী আর তার প্রেমিক মাঝে মধ্যেই আমাকে ফোন করে আর আমাকে উল্টোপাল্টা কথা বলে, যেটা আমি সহ্য করতে পারিনি। আমি 1.5 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকে আমি সেটা করতে পেরেছি। সে ওই ভিডিওতে 2জন পুলিশ অফিসারের নামও বলেছিল, যারা হস্তিনাপুর থানা, যে থানায় সে 18 মাস ধরে বারবার গিয়ে নিজের স্ত্রীর নামে, নিজের স্ত্রীর প্রেমিক সুনীল গাভার নামে কমপ্লেন করেছিল। কিন্তু পুলিশ স্টেশন থেকে তার সহযোগিতা করা হয়নি। তার একটাই কারণ, তার স্ত্রী প্রাপ্তবয়স্ক একজন মহিলা, সে যা ইচ্ছা সেটা করতেই পারে। সেটা পুলিশ তাকে বুঝিয়েছিল, কিন্তু সে বুঝতে চাইছিল না। সে বারবার পুলিশ স্টেশনে গিয়ে যখন হেল্প পায়নি তখন সে এই স্টেপটা নিয়েছিল। সে যে 2জন পুলিশের নাম বলেছিল সেটা হচ্ছে অনিল কুমার আর একে শর্মা বলে, তাদের কাছে আমি বারবার গেছিলাম, তারা আমার কোনো হেল্প করেনি। এই সমস্ত ঘটনা ঘটাবার পর, এই ভিডিওটা তৈরি করার পর সে ফোন সুইচ অফ করে একটা বিশাল আখের ক্ষেতে লুকিয়ে পড়েছিল। পুলিশ কিন্তু
সমস্ত সিসিটিভি ফুটেজ দেখার পরে, তার লাস্ট লোকেশন দেখার পরে ওই আখ খেতেই সে লুকিয়ে আছে বলে তাদের মনে হয়। এবার পুলিশের বিশাল বাহিনী সেই আখের ক্ষেতটাকে ঘিরে ফেলেছিল। তাকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে কোনো ক্ষতি নিজেকে তুমি করো না, আমরা তোমাকে অ্যারেস্ট করতে চাই, তারপরে তুমি পুলিশের সাথে কথা বলবে। প্রদীপ কিন্তু রিভলভারটা ছেড়ে দেয়নি, সবসময় হাতে রেখেছিল। কখনো নিজের মাথাতে লাগাচ্ছিল, বলছিল নিজেকে শ্যুট করব, কখনো পুলিশদের দিকে টার্গেট করছিল। তারপরে সে পুলিশকে বলে জল দিতে, একবার বলে বিড়ি দিতে। সবটাই পুলিশ সেইভাবেই করছিল যেমনটা সে চাইছিল। ধীরে ধীরে পুলিশ এগিয়ে আসছিল তার দিকে, তাকে অনেক বোঝাবার চেষ্টা করছিল। প্রায় 40 মিনিট ধরে গোটা পুলিশ বাহিনী তাকে বোঝাবার জন্য চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত সে বোঝে, তবে একটা শর্তে। সে বলে তাকে পুলিশ অফিসারদের সাথে কথা বলাতে হবে, সে কথা বলবে, সে কেন এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে জানাবে। আর সে পুলিশ অফিসারদেরকে বলবে যেন ভবিষ্যতে কোনো মেয়ে নিজের হাজব্যান্ডকে ছেড়ে পালাতে না পারে, সেই ধরনের কোনো আইন হওয়া উচিত। পরে তাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ তাকে নিয়ে গিয়ে জেলে পাঠিয়ে দেয়। পরবর্তীকালে যে ব্যাপারটা তার জিজ্ঞাসাবাদে, তার স্ত্রীর জিজ্ঞাসাবাদে, তার প্রতিবেশীদের, তার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সেটা হচ্ছে যে প্রদীপরা 3 ভাই, প্রদীপ, পরমিন্দর আর অরবিন্দ। প্রদীপের দাদা পরমিন্দরের বিয়ে হয়েছিল রুবি নামের একজনের সাথে। সুখের জীবন ছিল তাদের। পরবর্তীকালে যখন প্রদীপের জন্য মেয়ে খোঁজা হচ্ছিল, প্রদীপের বড় বৌদি বলে যে আমার নিজের বোন পুনমের সাথে আমি দেওরের বিয়ে দিতে চাই। এই বাড়ির লোকজন পুনমকে চিনত, পুনম ও প্রদীপকে চিনত, কোনো অসুবিধা হয়নি, বিয়ে হয়ে গেছিল। বিয়ে হয়েছিল 2017 সালে। 3 বছরের মধ্যে তাদের 2 মেয়েও হয়েছিল। তাদের সুখের জীবন হওয়ার কথা ছিল, তবে তাদের ঝগড়া মনোমালিন্য বাড়তেই থাকে। কারণ হিসাবে প্রদীপের স্ত্রী পুলিশকে জানিয়েছিল যে প্রদীপ মদ খেয়ে এসে চিৎকার চেঁচামেচি মারধর করত। তার স্ত্রী ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করলে সে বাধা দিত। এই ব্যাপারগুলো তার পছন্দ ছিল না, কিন্তু তার স্ত্রী এগুলো পছন্দ করত। তার স্ত্রী বলে যে সে মারধর করত বলে স্ত্রী তাকে ছেড়ে নিজের পিসির বাড়ি গেছিল। পিসির বাড়ির এক প্রতিবেশী যার নাম ছিল সুনীল গাবা, তার সাথে বন্ধুত্ব হয়েছিল। সুনীল গাবা বলেছিল যদি ডিভোর্স নিয়ে নাও তাহলে আমি তোমার সাথে বিয়ে করতে পারি। তারপরে প্রদীপের সাথে তার ডিভোর্স হয়ে যায়, সে সুনীলের সাথে বিয়ে করে। তবে তার এক্স হাজব্যান্ড বারবার ফোন কলে তাদেরকে ধমকি দিতে থাকে যে তোমাদের দুজনকে আমি এক না একদিন শেষ করে ফেলব। বাকি যে আত্মীয় স্বজনরা বা তাদের পাড়া প্রতিবেশীরা, প্রদীপ, প্রদীপের দাদা, বৌদি, তারা যে ব্যাপারটা জানিয়েছিল সেটা হচ্ছে প্রদীপের স্ত্রী প্রদীপের সাথে বিবাহিতা থাকাকালীন তার একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল সুনীল গাবা নামের একজন যুবকের সাথে, যে ছিল পুনমের পিসির বাড়ির প্রতিবেশী। হাজবেন্ডের কাছে ডিভোর্স না নিয়ে সুনীলের সাথে পালিয়ে গেছিল। নিজের বাচ্চা দুটোকে রেখে গেছিল নিজের দিদির কাছে। দিদি মানে যে তার যাও ছিল, দিদি বাচ্চা দুটোর দেখাশোনা করছিল। অনেক চেষ্টা করে, অনেক কথাবার্তা বলে, পঞ্চায়েতে জানিয়ে পুনমকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। পুনম একবার ফিরেও এসেছিল, তবে আসার পরে আবার ঝামেলা হয়। পুনম কিন্তু যে কোনোভাবে সুনীলের সাথেই থাকতে চাইছিল। বাড়ির লোকজনেরা অনেক বোঝালেও সে বোঝে না। সে যে কোনোভাবে সুনীলের কাছে যেতে চাইছিল আর প্রদীপের থেকে ডিভোর্স নিতে চাইছিল। এক সময় বাড়ির সব লোকজন, আত্মীয় স্বজনরা প্রদীপকে বুঝিয়েছিল, প্রদীপ তাকে ডিভোর্স দিয়েছিল। তারপরে প্রদীপ ছত্তিশগড় যায়, কারণ ওখানে তার থাকতে ভালো লাগছিল না। মধ্যপ্রদেশে থাকলেই তার পুরনো কথা মনে পড়ছিল।
স্ত্রীর কথা মনে পড়ছিল, রাগ হচ্ছিল, সেই জন্য সে কাজ করতে ছত্তিশগড় গেছিল। ছত্তিশগড় যাওয়ার আগে নিজের দাদার নামে নিজের সব সম্পত্তি লিখে দিয়েছিল। তার কারণ হিসাবে সে বলেছে যে তার যে দুটো সন্তান, যাদেরকে তার দাদা বৌদি দেখাশোনা করছে, তো সব সময় সে যদি টাকা পয়সা না দিতে পারে, তাহলে তার অংশের যে সম্পত্তি সেটা যদি তার দাদার কাছে থাকে, তাহলে তার দাদার সুবিধা হবে বাচ্চা দুটোকে ভালোভাবে মানুষ করতে। সেই জন্য সে দিয়ে দিয়েছিল। কিন্তু সে ছত্তিশগড়ে গিয়েও মন টেকাতে পারেনি, সে ফিরে এসেছিল। ফিরে এসে সে এই ঘটনা ঘটিয়েছিল। বর্তমানে সে জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।